স্বাগত জানাচ্ছি আউটসাইড দ্য বক্সে। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে তোমাদের মূল বইয়ে পেজ নাম্বার 158 নম্বর পেজের 5 নাম্বার যে সৃজনশীল প্রশ্নটা ছিল সেই সৃজনশীল প্রশ্নটা নিয়ে। এটা হচ্ছে তোমাদের অষ্টম শ্রেণীর অধ্যায় নাম্বার হচ্ছে 10.3 বৃত্ত। যে বৃত্ত অধ্যায়টা ছিল সেই বৃত্ত অধ্যায়টা সম্পূর্ণ 3টা অধ্যায় রিলেটেড একটা সিকিউ কোশ্চেন। তো তোমাদের পরীক্ষায় সামনে যে বৃত্তি পরীক্ষা আছে প্লাস হচ্ছে তোমাদের যে বার্ষিক পরীক্ষা আছে ভাইয়া, বার্ষিক পরীক্ষা আর বৃত্তি পরীক্ষার জন্য এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ এবং কোশ্চেন প্যাটার্ন এরকমই হবে ভাইয়া। ক নাম্বার, খ নাম্বার এবং ক নাম্বার। খ নাম্বারে আমাদের 100% একটা উপপাদ্য থাকবে পরীক্ষায়। গ নাম্বারে হয়তো একটা ম্যাথও থাকতে পারে, একটা উপপাদ্য থাকতে পারে। আর ক নাম্বারে হচ্ছে তোমার পরিধি বা মনে করো যে ব্যাসার্ধ নির্ণয় করতে বলবে বা পরিধি বা ক্ষেত্রফল নির্ণয় করতে বলবে। তো দেখো আমরা এখানে একটা সুন্দর একটা প্রশ্নটা তুলে রাখছি, আমাদের কাজ হচ্ছে এই প্রশ্নটা সলভ করা। তো দেখবা একটু এখানে প্রশ্নটা আমরা প্রথমে পড়ে নিচ্ছি, তারপরে প্রশ্নটা সলভ করব। বলা আছে হচ্ছে ও কেন্দ্র বিশিষ্ট দুইটি সমকেন্দ্রিক বৃত্ত এ বি সি ও পি কিউ আর। দেখো একটু খেয়াল করো, সমকেন্দ্রিক বৃত্ত মানে এমন দুইটা বৃত্ত যাদের কেন্দ্র একই জায়গায় অবস্থিত। দেখো তো এই যে ছোট যে বৃত্তটা আছে এই বৃত্তটার কেন্দ্র হচ্ছে ও বিন্দুতে। আবার যে বড় বৃত্তটা এই বৃত্তর নাম কি? এই বৃত্তটার নাম হচ্ছে এ বি সি, কারণ এই বৃত্তের 3 পাশে 3টা অক্ষর দেওয়া আছে এ বি সি। আবার ভাইয়া এই বৃত্তর কিন্তু 4 পাশে 3টা অক্ষর দেওয়া আছে, একটা অক্ষরের নাম দেওয়া আছে পি, একটা অক্ষরের নাম দেওয়া আছে কিউ, একটা অক্ষরের নাম দেওয়া আছে আর। তাহলে এখানে দুইটা বৃত্ত, একটা বৃত্তর নাম হচ্ছে এ বি সি আর একটা বৃত্তর নাম হচ্ছে পি কিউ আর। আমাদের বলছে এ বি সি এবং পি কিউ আর দুইটা বৃত্ত হচ্ছে সমকেন্দ্রিক বৃত্ত। ওকে, এই সমকেন্দ্রিক বৃত্ত দিয়ে আমাদের প্রথমে বলছে হচ্ছে এই এ বি সি বৃত্তের পরিধি নির্ণয় করো। এই এ বি সি বৃত্তের পরিধি নির্ণয় করতে হবে। এবিসি বৃত্তের পরিধি নির্ণয় করতে গেলে আমাদের পরিধি বের করার সূত্রকে অবশ্যই মনে রাখতে হবে। পরিধি বের করার সূত্র হচ্ছে 2πr। ওকে, তো দেখো আমাদের যখন ক নাম্বারটা সলভ করব আমাদের বলছে হচ্ছে এই এ বি সি এই বৃত্তটার পরিধি কত। তো আমরা এখানে নিচ্ছি দেওয়া আছে, দেখো তো কি কি দিয়েছে। দেওয়া আছে এ বি সি বৃত্তের ব্যাসার্ধ। খেয়াল করবা একটু, এই বৃত্তের যে ব্যাসার্ধটা দিয়েছে, এই যে এ বি সি বৃত্তের যে ব্যাসার্ধটা দিয়েছে সেই ব্যাসার্ধটা দেখো কতটুকু। ব্যাসার্ধ মানে হচ্ছে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব। এই বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, এই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 3। তাহলে এই বৃত্তের ব্যাসার্ধ মানে হচ্ছে ছোট হাতের আর, আর এর মান হচ্ছে 3। দেখো মিটার লেখা আছে, এম দেওয়া আছে মানে মিটার, 3 মিটার। ওকে, এখন আমাদের প্রশ্নের ভিতরে বলছে হচ্ছে এই বৃত্তের পরিধিটা বের করো। তো লিখে নিচ্ছি যে আমরা জানি পরিধি সমান, আমরা জানি পরিধি বের করার সূত্র হচ্ছে 2πr। 2 এর জায়গা 2 এর মান, পায়ের মান বসাচ্ছি 3.1416। দেখো এই প্রশ্ন তো পায়ের মান দেয়নি। যদি পায়ের মান না দেওয়া থাকে তখন তোমার পায়ের মানটা মুখস্থ করে নিতে হবে ভাইয়া। তুমি এটা জানো পায়ের মান 3.1416। আর এইখানে যে আর এর মান, আর মানে বোঝানো হচ্ছে ব্যাসার্ধটা। বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 3, দেখো ব্যাসার্ধ মানে 8, আর এর মান দেওয়া আছে 3, দ্যাটস ওয়াই আমরা এখানে 3 লিখে নিচ্ছি। এরপর তোমার কাজ হচ্ছে 3.1416 এবং 2 গুণ করলা। 3টাকে গুণ করলে যে মানটা আসবে সেটাই উত্তর। তো দেখবা আমাদের এখানে যদি আমরা এটা গুণ করি, এটাকে যদি আমরা গুণ করি দেখো মানটা আসবে হচ্ছে আচ্ছা 2 গুণন 3 গুণন পায়ের মানটা। আচ্ছা পায়ের মানটা চাপছি, আমাদের মান চলে আসছে হচ্ছে দেখো 2π আর 3, 3টা গুণ করলে আসছে হচ্ছে 18.8495। দশমিকের পর অনেকগুলো ঘর আছে, তুমি মিনিমাম 2টা ঘর রাখলে পারি হবে। ভাই আমি এখানে 3 থেকে 4টা ঘর রাখছি, তো তোমাদের ইচ্ছা, তোমরা যদি 2টা ঘর রাখো তাও হবে। শুধুমাত্র দেখবা উত্তরের জন্য এই দশমিকের আগের টুকুন যেন মিলে যায়, দশমিকের আগের টুকুন মিললেই হবে। আচ্ছা আচ্ছা এইটুকুন আমাদের উত্তর। কিন্তু ভাইয়া দেখো তো এই পরিধি না, পরিধি কিন্তু পরিধিতে যখন লিখবা উত্তর লিখবা পরিধিতে কিন্তু বর্গমিটার কথা লিখলে হবে না। বর্গমিটার কথা হবে তখনই যখন ক্ষেত্রফল চাবে। আমাদের এখানে তো ক্ষেত্রফল চাই নাই, চাইছে হচ্ছে কি পরিধি। তো পরিধির এখানে আমাদের লাস্ট লিখতে হবে হচ্ছে এত মিটার। আশা করি বুঝতে পারছো, তাই না? পজ করো। আচ্ছা দেখো এখন আমাদের কাজ হচ্ছে এই খ নাম্বার প্রশ্নটা সলভ করা। এই যে খ নাম্বার যে প্রশ্নটা আছে এটা কিন্তু একটা উপপাদ্য। কেমনে বুঝলাম উপপাদ্যের কোশ্চেনটা? উপপাদ্যের কোশ্চেন বুঝার একটা সেট টেকনিক আছে ভাইয়া, সেটা হচ্ছে যদি কোনো প্রশ্নের ভিতরে বলে যে প্রমাণ করো যে, ওকে প্রমাণ করো যে বললে পারি বুঝে নিবা। জ্যামিতির প্রশ্ন যদি বলে প্রমাণ করো যে, তারই উপপাদ্যের কোশ্চেন। ওকে, তো এই উপপাদ্যের প্রশ্নটা কেমনে সলভ করবো? প্রশ্নটাকে সেরে বসো। প্রশ্নের ভিতরে বলে দিচ্ছে ভাইয়া প্রমাণ করো যে এ এম সমান বি এম, এই চিত্র দেশে। আর প্রশ্নের ভিতরে বলছে প্রমাণ করো যে এ এম সমান বি এম। তাহলে দেখো এই পুরো চিত্র কি আমাদের প্রশ্ন করার সময় তুলে নেওয়া লাগবে নাকি চিত্রের একটা অংশ তুলে নেওয়া লাগবে, সেটা আমরা কিভাবে বলবো? এটা বোঝার উপায় হচ্ছে তুমি দেখো আমাদের প্রশ্নের ভিতরে বলছে এ এম সমান বি এম, এটা প্রমাণ করতে এ এম কোথায় আছে বি এম কোথায় আছে। ভাইয়া দেখো তো তুমি যখন এই পুরো বৃত্তরে বড় বৃত্তরে চিন্তা করো, বড় বৃত্ত
বড় বৃত্তের ভিতর কিন্তু ভাইয়া পি আছে, কিউ আছে, আর আছে, এম নাই, বিএম নাই। এম বিএম আছে ছোট বৃত্ত, দ্যাটস ওয়াই আমাদের ছোট বৃত্তটাকে নেওয়া লাগবে। দেখো এই ছোট বৃত্তের ভিতর এ আছে, বি আছে, এম আছে, তাই না? তাহলে আমাদের চিত্র কিন্তু আমরা পুরো টাকাবো না, আমরা জাস্ট ভিতরে যে চিত্রটা আছে ওইটা আঁকাবো। কেমনে বুঝলাম? কারণ আমাদের প্রশ্নের ভিতরে বলেছে এ এম আর বিএম, এম বিএম আছে ছোট বৃত্তে, বড় বৃত্তের ভিতর নাই, দ্যাটস ওয়াই আমরা ছোট বৃত্তটা এঁকে নিছি এখানে। ওকে, ছোট বৃত্তের ভিতর কোন কোন আঁকাবো? দেখো ছোট বৃত্তের এখানে লেখা আছে ও, এইখানে আছে এম। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে ভাইয়া দেখো, ও আর এম যখন দাগটা দেওয়া আছে দাগের পাশে এরকম করে ছোট করে একটা চিহ্ন দেওয়া আছে, এই চিহ্নটা হচ্ছে লম্ব চিহ্ন, বুঝছো? লম্ব চিহ্ন। দেখো এই লম্ব চিহ্নটা কিন্তু আমি দিছিলাম না এখানে, লম্ব চিহ্নটা দেওয়া লাগবে। লম্ব চিহ্ন মানে এখানে 90 ডিগ্রি কোণ, লম্ব চিহ্ন মানে এখানে 90 ডিগ্রি কোণ, ঠিক আছে? তো তারপর দেখো তো কি বলছে, এই যে এ এম আছে, এইখানে এ, এইখানে বি, আর এইখানে এম। দেখো এ এম বি, ক্লিয়ার? তারপর আবার যোগ করে দেওয়া আছে ও আর এ, যোগ করে দেওয়া আছে, দ্যাটস ওয়াই আমরা ও আর এ যোগ করে নিছি। ওকে, চিত্র আমরা পুরো টাকায় নিছি। কিন্তু আমাদের প্রশ্নের ভিতরে বলছে যে প্রমাণ করো যে এ এম আর বি এম সমান, মানে আমাদের প্রশ্নের ভিতরে বলছে এই দাগ আর এই দাগ সমান বানাতে। ওকে, কেমনে কি করবা? শোনো, উপপাদ্যের কোশ্চেন না, উপপাদ্য যারা আমার ক্লাসগুলো করছো, প্রথম দিক থেকে উপপাদ্য ক্লাসগুলো করছো, তারা ভালো মতোই জানো একটা উপপাদ্য সলভ করার জন্য 4টা স্টেপ মেনটেন করবা। একটা উপপাদ্য সলভ করার জন্য 4টা স্টেপ আছে। প্রথম স্টেপ হচ্ছে চিত্র এবং তার ব্যাখ্যা, যেটাকে বলা হয় বিশেষ নির্বাচন। তারপর স্টেপের নাম হচ্ছে অঙ্কন, সরি, হ্যাঁ। তো একটা স্টেপ তো আমাদের গুলো এখানে, প্রথম স্টেপ হচ্ছে প্রশ্ন, যে প্রশ্ন আমাদের আপাতত আঁকা লাগবে না এখানে, কারণ এখানে আমাদের প্রশ্ন অলরেডি দেওয়া আছে। তাহলে আমাদের 2 নাম্বার স্টেপ শুরু করতে হবে। 2 নাম্বার স্টেপের নাম হচ্ছে চিত্র বিশেষ নির্বাচন, 3 নাম্বার স্টেপের নাম অঙ্কন, 4 নাম্বার স্টেপের নাম প্রমাণ। তাহলে দেখো প্রথম স্টেপ মানে প্রশ্ন তো অলরেডি দেওয়া আছে এখানে। তাহলে আমাদের 3টা স্টেপ করতে হবে। 3টা স্টেপ হচ্ছে, প্রথম স্টেপ হচ্ছে চিত্র এবং তার ব্যাখ্যা। আমরা প্রথম স্টেপে চিত্রটা আগে নিছি। ওকে, এখন এর ব্যাখ্যা আঁকাবো। ব্যাখ্যা লিখবো, কি ব্যাখ্যা লিখবো ভাই? ওইখানে যা লেখা আছে তাই লিখে নেবো। ব্যাখ্যা লিখে নেবো এরকম, মনে করি ও কেন্দ্রবিষ্ট বৃত্তে এ বি একটা কি জ্যা, ব্যাস জ্যা নাকি ব্যাস ভিন্ন জ্যা? যারা প্রথম ক্লাস করছো তারা জানো এই এ বি কিন্তু ব্যাস জ্যা না। ব্যাস জ্যা হচ্ছে সেই জ্যা যেই জ্যাটা কেন্দ্র দিয়ে যাবে। এই জ্যাকে কেন্দ্র দিয়ে গেছে নাকি কেন্দ্র নিচ দিয়ে গেছে? কেন্দ্র নিচ দিয়ে গেছে না, দ্যাটস ওয়াই এটা হচ্ছে একটা কি ব্যাস ভিন্ন জ্যা। ওই কথাই বাংলা লিখে নিচ্ছি। মনে করি এই দেখো বৃত্তের কেন্দ্র ছিল না, কেন্দ্র মানে এই বিন্দুটা। মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি একটি ব্যাস ভিন্ন জ্যা। ভাইয়া দেখো তো, এ বি একটা ব্যাস ভিন্ন জ্যা। ওকে, এম তাদের একটা বিন্দু, কিন্তু এটা কিন্তু এম কি মাঝের বিন্দু? না, এম মাঝের বিন্দু কিনা এটা আমরা এখন জানি না। এম কি মাঝের বিন্দু নাকি না, এম মাঝের বিন্দু কিনা এটা আমরা জানি না। কিন্তু ভাইয়া তো দেখে নাও, কেন্দ্র আর হচ্ছে জ্যা এর উপর একটা বিন্দু হচ্ছে কত, এম, তাই না? কেন্দ্র আর এই জ্যা এর উপর একটা বিন্দু যেটা যোগ করছো, এই দাগের নাম কি, ও এম না? সে কথা লিখে নিচ্ছি। মনে করি ও কেন্দ্রবিষ্ট বৃত্তে এ বি একটা ব্যাস ভিন্ন জ্যা, এবং কেন্দ্র ও জ্যা এর সংযোগ রেখা। একটু খেয়াল করতে ভাইয়া, এখানে কেন্দ্র হচ্ছে ও আর এম হচ্ছে একটা বিন্দু, জ্যা এর বিন্দু, এই দুটো সংযোগ রেখার নাম হচ্ছে কি, ও এম। ওকে, চিত্রের ভিতর যা বোঝো তাই আঁকাইছি। আমাদের ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত ছিল, এ বি একটা জ্যা ছিল যেটা এখানে ব্যাস ভিন্ন জ্যা, এবং এই জ্যায়ের একটা বিন্দু এবং এই কেন্দ্র সংযোগ রেখার নাম ও এম। দেখো এই চিত্রের ভিতর 3টা অংশ ছিল, একটা কেন্দ্র ছিল, একটা জ্যা ছিল, এবং কেন্দ্র আর জ্যায়ের একটা সংযোগ রেখা ছিল। আমরা এই রেখার ব্যাখ্যাটা এখানে লিখছি, যে জ্যা, এই দেখো কেন্দ্র আর সংযোগ রেখা, দেখো কেন্দ্র এবং জ্যায়ের সংযোগ রেখা হচ্ছে ও এম, এইটুকের ব্যাখ্যা আমরা এখানে লিখছি। এই জ্যায়ের লেখা লিখছি এই লাইনটা, এ বি একটি ব্যাস ভিন্ন জ্যা, এবং বৃত্তের কথা লিখছি ওইখানে, মনে করো কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্তে। ক্লিয়ার না? দেখছো এই চিত্র যা ছিল সেটা ব্যাখ্যা লিখছি। এটাকে আমরা দেখে দেখে লিখছি কোন জায়গা নাকি প্রশ্ন থেকে বুঝে বুঝে লিখছি? ভাইয়া উপপাদ্যের একটা লাইনে মুখস্থ করতে হবে না, শুধুমাত্র চিত্র যা দিয়েছে সেটা বুঝো আগে, চিত্রটা আঁকাও, তারপরে চিত্র থেকে যা বুঝছো সেটা বাংলায় লেখো। এইটা কিন্তু আমাদের মোটামুটি হয়ে গেছে। কিন্তু এখন দেখবে এখনো কিন্তু বিশেষ নির্বাচন শেষ হয় নাই। বিশেষ নির্বাচনের শেষ লাইনটা আসবে প্রশ্ন থেকে। প্রশ্নের ভিতরে কি বলছে, প্রমাণ করো যে, বা প্রমাণ করতে হবে যে, দেখো তো প্রমাণ করতে হবে কি, প্রমাণ করতে হবে যে, বা আমাদের এটা পরীক্ষা কিন্তু দেবে এরকম, প্রমাণ করো যে, আমি হয়তো একটা লেখা ভুল করছি, প্রমাণ করো যে, আচ্ছা প্রমাণ করো যে এ এম সমান বি এম, বুঝছো এইটা? তো এখন এই যে যে প্রশ্ন আছে, প্রশ্ন থেকে তো চিত্র আঁকলাম, তারপরে ব্যাখ্যা লিখলাম, ব্যাখ্যার নিচের লাইন, লাস্ট লাইন লিখবা হচ্ছে এরকম, প্রমাণ করতে হবে যে, প্রমাণ করতে হবে যে, কি প্রমাণ করতে হবে? প্রমাণ করতে হবে যে এই যে প্রশ্নটা যেটা আছে সেটা, এ এম সমান বি এম, এ এম সমান বি এম। দেখো তো ভাইয়া এইটুকুন তুমি যদি বোঝো,
আমরা এই যে চিত্র আঁকাইলাম আর তারপরে বাংলা বাংলা লেখাটা দেখলাম দেখলাম না, এটাকে বলা হয়েছে একটা উপপাদ্যের ফার্স্ট স্টেপ। ফার্স্ট স্টেপে এই দুইটা কাজ করে নেওয়া লাগবে। ওকে, দেখো তো এই ফার্স্ট স্টেপ যখন তুমি করবা তখন তুমি বুঝে যাবা তোমার এই কোশ্চেনটা কি প্রমাণ করতে হবে। প্রমাণ করতে হবে যে এ এম আর বি এম সমান, মানে এই জায়গার এটা সমান প্রমাণ করতে বলছে। ওকে, আচ্ছা এখন আমাদের চলে আসবো অঙ্কনে। তোমরা যারা উপপাদ্য ক্লাসগুলো পড়ছো ভাইয়া সবগুলো তোমরা জানো অঙ্কনের ভিতরে আমাদের টার্গেট একটা। এই ক্লাস ক্লাস 8 এর যতগুলো উপপাদ্য আছে সবগুলো উপপাদ্যের টার্গেট একটা, যে কোনো ভাবে অঙ্কনের ভিতর দুইখান ত্রিভুজ আনবা। কয়টা ত্রিভুজ? দুইটা। ভাইয়া দেখো তো এখানে ত্রিভুজ কিন্তু অলরেডি একটা আছে, আমরা যদি কোনোভাবে ওর সাথে বি যোগ করি তাহলে কিন্তু আরেকটা ত্রিভুজ হবে। ভাইয়া উপপাদ্য তোমার পরীক্ষায় যেটা আসুক যেমনই আসুক, উপপাদ্যের অঙ্কনের ভিতর তুমি যে একটা কাজ করবা সেটা হচ্ছে দুইখান ত্রিভুজ বানাবা। দুইখান ত্রিভুজ এখানে নাই, একটা ত্রিভুজ হয়ে রয়েছে অলরেডি। আর একটা ত্রিভুজ বানানোর জন্য আমাদের কি করা যেতে পারে? ওই ও আর বি যোগ করা যেতে পারে। ও আর বি যোগ করলে দুইটা ত্রিভুজ হবে। ওকে, তাহলে দেখো এটা আমরা আঁকাইছি না, অতিরিক্ত আঁকাইছি না, যেটা অতিরিক্ত আঁকাবো সেটার নামই হচ্ছে অঙ্কন। লিখে নিচ্ছি অঙ্কন। অঙ্কনের ভিতর লিখে নিচ্ছি আমরা, দেখো তো ও কমা বি যোগ করি, ও কমা বি যোগ করি। এইটা যে যোগ করতে হবে অঙ্কনের ভিতর, যে এইটুকু কথা লিখতে হবে কেমনে বুঝছি, এটা কেন মুখস্থ করছি ভাইয়া? মুখস্থ করার কোনো অপশন নাই। তুমি মনে রাখবা অঙ্কন মানে দুইখান ত্রিভুজ বানাবা। দুইখান ত্রিভুজ বানানোর জন্য কি করা লাগতে পারে? এই দাগটা খালি যোগ করতে হবে। এই দুটাকে যোগ করা দাগ দিলে দুইখান ত্রিভুজ হয়ে যাবে। যার কারণে আমরা অঙ্কনের ভিতর বললাম ও কমা এ, সরি ও কমা বি যোগ করি। ক্লিয়ার তো? দেখো আমাদের কিন্তু দুইটা স্টেপ হয়ে গেছে। একটা উপপাদ্যের স্টেপ তিনটা, মানে চারটা স্টেপ। প্রথম তো প্রশ্ন তো দুই আছে, প্রশ্ন বাদে আর তিনটা স্টেপ আমাদের করতে হবে। তার ভিতর দুইটা স্টেপ শেষ। চিত্র আর এটা মিলে এক স্টেপ, আর অঙ্কন একটা স্টেপ। অঙ্কন ছোট একটা লাইন। ওকে, কিন্তু ভাইয়া এখন আমাদের কাজ হচ্ছে প্রমাণ করা। ওকে, তো চলো আমরা প্রমাণটা করতেছি। ভাইয়া প্রমাণ যেটা আছে, যারা প্রথম থেকে ক্লাসগুলো দেখতেছো ভাইয়া তারা ভালো মতোই জানো প্রমাণের ভিতর কাজ হচ্ছে দুইখান ত্রিভুজ বানাইছো না অঙ্কনে, অঙ্কনে যে দুটা ত্রিভুজ বানাইছো ওই দুটা ত্রিভুজের ভিতর তিনটা করে জিনিস মিলানো। এইটা আমরা একটা বিখ্যাত উদাহরণ দিছিলাম, তাই না? সেই উদাহরণ আমি দিতে চাচ্ছি না, যাদের দরকার আছে তারা দেখে নিও। তো বিষয়টা হচ্ছে এরকম যে এই যে যেহেতু দুইটা ত্রিভুজ বানাইছে, এই ত্রিভুজ আর এই ত্রিভুজ, এই দুটা ত্রিভুজের ভিতরে অ্যাটলিস্ট তিনটা করে জিনিস আমাদের মিলাতে হবে। কটা করে? তিনটা করে। তো তিনটা করে জিনিস মিলানোর জন্য দেখো তো ফার্স্ট অফ অল, মানে সব থেকে প্রথমে আমরা কি লিখবো? লিখবো এই ত্রিভুজের নাম। এই ত্রিভুজের এই পাশে আছে এ, এই পাশে আছে বি, এই পাশে আছে হচ্ছে ও। তাহলে এই ত্রিভুজের নাম হচ্ছে ত্রিভুজ এ বি, সরি এখানে তো এম লেখা আছে, সরি। তো এই ত্রিভুজের নাম হচ্ছে এ এম ও। লিখে নিচ্ছি প্রমাণের প্রথমে লিখে নিচ্ছি যে এই তিনটার নাম ত্রিভুজ, কিন্তু ত্রিভুজ এ এম ও, এবং এই ত্রিভুজটার নাম হচ্ছে ত্রিভুজ বি এম ও। ত্রিভুজ বি এম ও এর মধ্যে এই দুইটা ত্রিভুজের ভিতর তিনটা করে জিনিস মিলাতে হবে না, যে দুইটা ত্রিভুজের ভিতর তিনটা করে জিনিস মিলাতে হবে সেই দুইটা ত্রিভুজের নাম দেখে নেবো প্রথমে। এত এর মধ্যে কি কি মিল আছে ভাইয়া? এত এর মধ্যে একটু খেয়াল করো, এই দুই ত্রিভুজের মধ্যে, আচ্ছা এই দুই ত্রিভুজের মধ্যে দেখো তো কি কি মিল আছে। সবচেয়ে প্রথমে দেখো তো এইটা একটা, এইটা ও আর এটা এ। এই এটা হচ্ছে বৃত্তের পরিধির উপর আছে। পরিধি মানে বৃত্তের পথ। মনে রাখবো ভাইয়া, বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে পথ তার নামই হচ্ছে ব্যাসার্ধ। তাহলে এইখানে এ ও একটা বৃত্তের ব্যাসার্ধ। সেম ভাবে ও এ ও দেখো ও বি একটা ব্যাসার্ধ না? তাহলে এই দুই ত্রিভুজের তো এই ব্যাসার্ধ যা হবে এই ব্যাসার্ধ সমান হবে, কারণ একটা ত্রিভুজের যতগুলো ব্যাসার্ধ আছে সবগুলো ব্যাসার্ধ সমান। সরি, একটা বৃত্তের যতগুলো ব্যাসার্ধ আছে সবগুলো সমান। এই দেখো এই বৃত্তের এটা একটা ব্যাসার্ধ, এই বৃত্তের এটা একটা ব্যাসার্ধ, তাহলে এই দুটো ব্যাসার্ধ সমান। তাহলে দেখো এই দুই ত্রিভুজের ভিতরে এই ত্রিভুজের এ ও এই ত্রিভুজের বি ও সমান। লিখে দেওয়া যায় 1 নাম্বার, এ ও সমান বি ও। কেন এরা সমান হলো? কারণ এরা ব্যাসার্ধ, এরা ব্যাসার্ধ। আচ্ছা ক্লিয়ার না? প্রথম কথা আমরা বুঝছি ভাইয়া। সেকেন্ড কথায় আসো, তিনটা করে জিনিস মিলাতে হবে, কিন্তু টার্গেট তিনটা করে জিনিস মিলানো, একটা করে মিলছে অলরেডি। 2 নাম্বারটা কি মিলাবা? দেখো তো একটা দাগ যখন থাকবে, পুরো একটা যখন সমান্তরাল রেখা থাকবে, সমান্তরাল রেখা মানে সোজা দাগ, একটা সোজা দাগ যখন থাকবে, এই সোজা রেখা বা সরল রেখার উপরে যদি কোনো দুইটা কোণ থাকে এবং একটা কোণ যদি 90 হয় ভাই, আর একটা কোণ 100% 90 হবে। কারণ একটা সরলরেখার উপরে যদি কোনো লম্বা হবে একটা দাগ টানো, তাহলে একটা সরলরেখা মানে 180 ডিগ্রি। যখন তুমি একটা লম্বা দাগ দিয়ে কাটবা তখন এই সরলরেখার 180 ডিগ্রি কোণ দুই ভাগে ভাগ হয়ে যাবে না? 180 কে দুই ভাগে ভাগ করলে কত হয়? 90 90। তাহলে এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটা কত ডিগ্রি? 90 ডিগ্রি, তাই তো? তাহলে দেখো তো ভাইয়া সেম কথা, তাহলে এই কোণটা 90 ডিগ্রি, ইনফ্যাক্ট এই কোণটা 90 ডিগ্রি। তাহলে এই ত্রিভুজের এই কোণের নাম কি? এই কোণের নাম হচ্ছে এ এম ও। লিখে নিচ্ছি এই চিহ্ন নাম কোণ চিহ্ন। কোণ এ এম ও সমান কোণ, এই কোণের নাম হচ্ছে কোণ বি এম ও। কোণ বি এম ও। আচ্ছা
আচ্ছা বলো তো এই দুই ত্রিভুজের ভিতর কয়টা করে জিনিস মিলছে ভাইয়া? দুইটা করে না? আমাদের টার্গেট তিনটা করে মিলানো। দেখো সবচাইতে ইজি যে লাইনটা সেটা আমরা এখনো লিখি নাই, সেটা হচ্ছে এই যে দুইটা ত্রিভুজ আছে না, এই মাঝখানের দাগের নাম ও এম। ও এম দাগটা কার? এই ছোট এই পাশে ত্রিভুজ না, এই ত্রিভুজ না, দুই ত্রিভুজেরই, দুই ত্রিভুজের না? যদি কোনো একটা দাগ দুজনের থাকে তাহলে ওটার নাম সাধারণ বাহু, আর ত্রিভুজের দুইটা সাধারণ বাহু সমান হয়। তাহলে দেখো আমরা দেখ এই ত্রিভুজের ও এম আর এই ত্রিভুজের ও এম সমান, তাহলে 3 নাম্বার লিখলাম হচ্ছে ও এম সমান ও এম। ওকে, দেখো এখানে কার কার নাম মিলছে? এখানে মিলছে হচ্ছে জিয়াউর রহমানের সাথে নাম মিলছে, এইখানে হচ্ছে খালেদা জিয়া বেগমের সাথে নাম মিলছে, আর এখানে মিলছে তারেক রহমান। বুঝছো? তো তোমরা যারা উদাহরণটা দেখো নাই আমি বলতেছি আবারও, শোনো বিষয়টা হচ্ছে এরকম, যদি কোনো সময় দুইটা ত্রিভুজের ভিতর তিনটা করে জিনিস মেলে, তখন ওই দুইটা ত্রিভুজ আলাদা কোনো ত্রিভুজ না, দুইটা ত্রিভুজ একই ত্রিভুজ। সাপোজ ধরো তোমার কাছে দুইটা ছবি আছে, দুজন মানুষের দুইটা ছবি আছে, এখন দুইটা ছবি তো আমার দুই হাত, ধরো তোমার দুই হাতে আছে, তোমার আমি বললাম ভাইয়া এই ছবিগুলো কার কার, তুমি বললে ভাইয়া দুইটা ছবির বাপের নাম একই, আমি বললাম বাপের নাম কিনা, তুমি বললে জিয়াউর রহমান। আচ্ছা, তারপরে বললে মায়ের নাম কত, আমি বললাম যে দুইটা ছবির মায়ের নাম কি, তুমি বললে যে দুইটা ছবির মায়ের নামই হচ্ছে খালেদা জিয়া। ওকে, আমি বললাম যে দুইটা ছবির নিজের নাম কি, বলে তারেক রহমান। তাহলে বলো দুইটা ছবি কি আলাদা লোকের ছবি নাকি একই লোকের দুইটা ছবি? একই লোকের দুইটা ছবি না? এখানেও সেম কথা। দেখো এই দাগ মিলছে এই দাগের সাথে, এই নিচে দেখো, তারপরে এই কোণ মিলছে এই কোণের সাথে, দেখো এটা হচ্ছে বাপের নামের সাথে বাপের নাম মিলছে, এই কোণ মানে হচ্ছে মায়ের নামের সাথে মায়ের নাম মিলছে, আর এই দাগটা হচ্ছে নিজের নাম রে ভাই। তো দেখছো কটা করে জিনিস মিলছে? তিনটা করে জিনিস মিলছে না? যদি তিনটা করে জিনিস মিলে তখন ওই ত্রিভুজ আলাদা কোনো ত্রিভুজ না, ওই দুইটা ত্রিভুজ একই ত্রিভুজের দুইটা ছবি। যদি কোনো সময় একই ত্রিভুজের দুইটা ছবি হয় তখন তাদেরকে বলা হয় সর্বসম, তাদেরকে বলা হয় কি? সর্বসম। তাহলে দেখো, তাহলে এই ত্রিভুজ আর এই ত্রিভুজ একে অপরের সর্বসম, একে অপরের সর্বসম। অতএব লিখে দেওয়া যায়, অতএব ত্রিভুজ, এই ত্রিভুজের নাম হচ্ছে ত্রিভুজ এ এম ও, ত্রিভুজ এ এম ও সর্বসম, এই চিহ্ন নাম সর্বসম। সর্বসম ত্রিভুজ বি এম ও, এই দুই ত্রিভুজ একে অপরের কি? সর্বসম। যদি কোনো সময় দুই ত্রিভুজের সর্বসম হয়ে যায়, সর্বসম হওয়া মানে দুই ত্রিভুজের সবকিছু সমান, সর্বসম মানে সবকিছু সমান। তাহলে বলো তো এই ত্রিভুজের নিচেরটা এই ত্রিভুজের নিচেরটা সমান না? সর্বসম মানে সবকিছু সমান, সর্বসম হলে পারে সবকিছু সমান বলা যায়। এর মানে হচ্ছে এইটুকুন সমান এইটুকুন, এইটুকের নাম ভাইয়া এ এম, এইটুকের নাম বি এম। অতএব এ এম সমান বি এম। ভাইয়া এইটাই তো প্রমাণ করতে বলছিল যে প্রমাণ করো সমান এ এম সমান বি এম, প্রমাণ করো যে এম সমান বি এম। দেখছো আমরা এ এম আর বি এম কে প্রমাণ করে দিচ্ছি না? তাহলে অঙ্কটা শেষ হয়ে গেছে, লাস্টে লিখে দেওয়া লাগে হচ্ছে প্রমাণিত। আশা করি বুঝতে পারছো। ওকে, আচ্ছা দেখো এখন আমাদের টার্গেট হচ্ছে ভাইয়া এইখানকার গ নাম্বার প্রশ্নটা সলভ করা। এই গ নাম্বার প্রশ্নটা হচ্ছে তোমাদের রিসেন্ট আমি যেই 10.3 করাইছি ভাইয়া, 10.3 দেখো একটা অঙ্ক ছিল হচ্ছে উদাহরণের 4 নাম্বার অঙ্কটা, উদাহরণ 4 নাম্বার অঙ্কের সাথে এই অঙ্কের ভাইয়া অনেক মিল আছে। তো দেখবা একটু প্রশ্নটা হচ্ছে এরকম, এখানকার যে প্রশ্নটা হচ্ছে দেখো এটা হচ্ছে গ নাম্বার 4 মার্কের কোশ্চেন। প্রশ্নের তো বলছে প্রতি বর্গ মিটার 75 টাকা হিসাবে গাঢ় অংশে ঘাস লাগাতে। ভাইয়া গাঢ় অংশ কি? এই যে চিত্রটা দেখতেছো না, এই চিত্র দেখো আমি যেখানে দাগ দিছি এটা হচ্ছে গাঢ় অংশ। এই গাঢ় অংশে ঘাস লাগাতে কত টাকা খরচ হবে সেটা নির্ণয় করো। ভাইয়া কত টাকা খরচ হবে এটা বের করার জন্য আগে দেখা লাগবে গাঢ় অংশের ভিতর কত জায়গা আছে, তারপরে বলবা 1 মিটার জায়গায় 1 বর্গ মিটার জায়গায় খরচ হয় 75 টাকা, অতএব 10 বর্গ মিটার জায়গায় খরচ হয় কত। আমি সাপোজ আবার বলতেছি, যদি এই গাঢ় অংশের ভিতর জায়গা থেকে 10, বুঝছো, এই গাঢ় অংশের ভিতর যদি জায়গা থেকে 10, তাহলে 1 বর্গ মিটারে খরচ হয় কত টাকা? 75 টাকা না? তাহলে 10 বর্গ মিটারে কত হবে? 75 আর 10 গুণ করলে যা হবে সেটা, তাই না? তো চলো অঙ্কটা সলভ করতেছি। অঙ্কটা সলভ করার সময় আমাদের সবচেয়ে প্রথমে দেখা লাগবে এই গাঢ় অংশের ভিতর কত জায়গা আছে সেটা বের করা। গাঢ় অংশের ভিতর কত জায়গা আছে সেটা বোঝার জন্য তোমাদের একটু আগে আমি পড়াটা থিওরি দিছিলাম না একটা, সেই পড়াটা থিওরির মতো অঙ্কটা করতে হবে। এটা করার জন্য আমরা সবচেয়ে প্রথমে লিখে নিচ্ছি হচ্ছে এই ছোট অংশের ক্ষেত্রফল কত সেটা। ওকে, ছোট অংশের ক্ষেত্রফল বের করার জন্য ছোট অংশের ব্যাসার্ধ দেখো 3 দেওয়া আছে, এই ছোট অংশের ব্যাসার্ধ দেওয়া আছে 3। তো লিখে নিচ্ছি, দেওয়া আছে দেখো, দেওয়া আছে ছোট বৃত্তের ব্যাসার্ধ, ছোট বৃত্তের ব্যাসার্ধ আর সমান দেশে হচ্ছে 3 মিটার। অতএব ছোট বৃত্তের ক্ষেত্রফল, হ্যাঁ ক্ষেত্রফলের সূত্র তো সবাই জানো, বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কয়ার। পাই এর মান তোমরা জানো 3.1416, যেহেতু এখানে পাই এর মান দেয় নাই মুখস্থ মান বসাতে হবে। আর আর এর মান দেওয়া আছে হচ্ছে 3, আর মানে ব্যাসার্ধ এখান থেকে এই পর্যন্ত, তার উপর আছে স্কয়ার। তো দেখো এখন এই 3 কে চকলে হবে 9, 9 এর সাথে 3.1416 গুণ করবা, যা পাবা সেটা হচ্ছে ক্ষেত্রফল।
তো দেখো আমরা ক্ষেত্রফলের মানটা বসাচ্ছি হচ্ছে পাই, তার সাথে বসাচ্ছি হচ্ছে গুণ হচ্ছে আর স্কোয়ার মানে হচ্ছে 9। পাই আর 9 গুণ করলে পরে আসতেছে হচ্ছে 28.27, বা দশমিকের পরে 3 ঘর রাখতেছি আমরা, 28.274 এত বর্গ মিটার ক্ষেত্রফল। কিন্তু ক্ষেত্রফল হলে বর্গ মিটার কথা লিখতে হবে উত্তরে। ক্লিয়ার? এটা হচ্ছে ভিতরের বৃত্তের ক্ষেত্রফল পেয়েছি। এখন পুরো বৃত্তের ক্ষেত্রফল বের করবো। ওকে, পুরো বৃত্ত মানে বড় বৃত্ত, তো লিখে নিচ্ছি। আবার বড় বৃত্তের ব্যাসার্ধ, ভাইয়া বড় বৃত্তের ব্যাসার্ধ যখন চিন্তা করবো আমরা, বড় বৃত্তের ব্যাসার্ধ মানে আর, এটাকে R1 ধরলে পারে, এটাকে ধরবো R2, সমস্যা নাই। বড় বৃত্তের ব্যাসার্ধ যখন চিন্তা করবো, ভাইয়া বলো তো বড় বৃত্তের ব্যাসার্ধ কি 3 নাকি এর সাথে দেখো তো এই যে পাশে 2 রেখে দেওয়া আছে না, এর মানে হচ্ছে এই পাশেও 2, তাহলে বড় বৃত্তের ব্যাসার্ধ কিন্তু 3 না, 3 তার সাথে হচ্ছে এক্সট্রা 2, মানে 3 আর 2 যোগ করলে কত 5 না। তাহলে দেখো বড় বৃত্তের ব্যাসার্ধ আর সমান হচ্ছে 3 যোগ 2 সমান 5 মিটার। ওকে, তাহলে বড় বৃত্তের ব্যাসার্ধ পাইছি 5 মিটার। ক্লিয়ার তো? বড় বৃত্তের ব্যাসার্ধ যদি 5 মিটার পেয়েছি, অতএব বড় বৃত্তের ক্ষেত্রফল, হ্যাঁ ক্ষেত্রফল বের করার সূত্র তোমরা সবাই জানো। সূত্র তো হচ্ছে পাই আর স্কোয়ার। পাই এর মান তোমরা জানো 3.1416, আর এর মান হচ্ছে ভাইয়া 5, তার উপর আছে স্কোয়ার। ওকে, তো দেখো গুণ করতেছি আমরা, পাই এর সাথে গুণ করলাম হচ্ছে 5 কে স্কোয়ার করলে হবে 25, 5 স্কোয়ার মানে 5 গুণ 5, 5 পাশে 25, 25 এর গুণ করলে আসবে হচ্ছে 78.539 এত বর্গ মিটার। আচ্ছা ভাইয়া, বড় বৃত্তের ক্ষেত্রফল পাইছো, ছোট বৃত্তের ক্ষেত্রফল পাইছো, তুমি যদি বড় বৃত্তের ক্ষেত্রফল থেকে ছোট বৃত্তের ক্ষেত্রফল বাদ দাও, বড় বৃত্ত মানে পুরোটা, পুরোটা থেকে যদি ছোট বৃত্তের ক্ষেত্রফলটা বাদ দাও, তাহলে যেটা পাবো ভাইয়া সেটা হচ্ছে বৃত্তের ভিতরকার অংশের ক্ষেত্রফল। সরি, এটা বড় দেখো এই গাঢ় অংশের ক্ষেত্রফল। তাহলে গাঢ় অংশের ক্ষেত্রফল পাওয়ার জন্য পুরো বৃত্তের ক্ষেত্রফল থেকে আমাদের ভিতরকার ক্ষেত্রফল বাদ দেওয়া লাগবে। তো লিখে নিচ্ছি অতএব গাঢ় অংশের ক্ষেত্রফল, অতএব গাঢ় অংশের ক্ষেত্রফল। ভাইয়া দেখো গাঢ় অংশের ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে, সরি নিয়মটা হচ্ছে, এই বড় বৃত্তর ক্ষেত্রফল হচ্ছে 78.539, এখান থেকে বাদ দেবে ছোট বৃত্ত, ছোট বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে 28.274, এটা থেকে এটা বাদ দাও, এটা থেকে বাদ দিলাম হচ্ছে 28.274, বিয়োগ করলে যে মানটা আসতেছে হচ্ছে 50.268, সরি 2658, 2658 এত বর্গ মিটার। আচ্ছা এইটা হচ্ছে এই যে গাঢ় অংশের ক্ষেত্রফল পাওয়া গেছে, কিন্তু তো দেখো এখানে একটা আকার হবে। আচ্ছা, তো বিষয়টা হচ্ছে আমরা পাইলাম হচ্ছে এত, যে এটা হচ্ছে গাঢ় অংশের ক্ষেত্রফলটা। ওকে, যেহেতু গাঢ় অংশের ক্ষেত্রফলটা পাইছি আমরা, এখন আমাদের বের করতে হবে কত টাকা খরচ হবে। তোমাকে দেখো কোশ্চেনতে বলে দিচ্ছে ভাইয়া প্রতি বর্গ মিটার মানে 1 বর্গ মিটার, প্রতি মানে 1 বর্গ মিটারে খরচ হয় 75 টাকা। আমাদের মোট জায়গা হচ্ছে এখন এত বর্গ মিটার, 50.সামথিং বর্গ মিটার, এত বর্গ মিটারে কত টাকা খরচ হয় সেটা বের করবো। তো লিখে নিচ্ছি 1 বর্গ মিটারে ঘাস লাগাতে খরচ হয়, ঘাস লাগাতে খরচ হয় সমান 75 টাকা। অতএব এইটা 50.2658 এত বর্গ মিটারে ঘাস লাগাতে খরচ হয়। দেখো একের তুলনায় এটা বেশি না, বেশি হলে গুণ করবা, ওইখানকার 75-এর সাথে তোমাকে গুণ করে দেওয়া লাগবে এখানকার 50.2658। তো চলো গুণ করে দিচ্ছে, এটা গুণ করলাম হচ্ছে, দুইটাকে গুণ করলে যে মানটা আসছে ভাইয়া সেটা হচ্ছে 3769.93। একটু খেয়াল করবা এখানে, এই যে এত টাকা খরচ হয়েছে ভাইয়া, কিন্তু এটা মানে কি, এটা মানে হচ্ছে 3769.39, 39 মানে 93, তাই না? দেখো তো এই দশমিকের পরে 9 হয়েছে না, দশমিকের পরে যদি 9 হয় তাহলে ওটাকে তুমি ধরে নেবা প্রায় পূর্ণ সংখ্যার কাছাকাছি, পুরাই পূর্ণ সংখ্যার কাছাকাছি হইলে পারে তুমি জাস্ট এখানে একটু বাড়াই দিতে পারো, এটাকে যদি একটু বাড়াইয়া দাও, দেখো কত হবে না, এটাকে যদি একটু বাড়াইয়া দাও তাহলে দেখো তো এই যে 3700, দেখো 69 ছিল না, যদি একটু বাড়াইয়া দাও তাহলে হবে না হচ্ছে 3770 টাকা। তোমরা এইটুকু রাখলেও তোমাদের উত্তর স্যাররা দেবে, তবে এটা রাখলে পারে আরো এক্স্যাক্টলি রাইট হবে, কারণ তোমাদের গাইডে দেখো এই উত্তরটা দেওয়া আছে। তো মনে রাখবা ভাইয়া, যেখানে যে সকল অঙ্কে পায়ের মান 3.1416 বসাবা, সে সকল অঙ্কে মান একটু হেরফের হইতে পারে, তবে মান একটু হেরফের হইতে পারে কোনো সমস্যা নাই, অঙ্কে ফুল মার্কই পাবা। আর হচ্ছে দেখো আমরা হচ্ছে এই অধ্যায়ের একটা সিকিউ দিলাম, এরপর দেখো আরো একটা সিকিউ আছে যেটা কিনা আমাদের 8.2 এর ভিতরে, সরি 10.2 এর সিকিউটা আমরা সামনের ক্লাসে দেবো, বুঝছো? আর বাদ বাকি যে সিকিউ গুলো আছে সেই সিকিউ গুলো আমরা এই বছরের জন্য দিচ্ছি না, সেই সিকিউ পাওয়ার জন্য আমাদের কি করতে হবে,
পিরামিড বেজ আসতে হবে, তাই না? আচ্ছা, ধন্যবাদ সবাইকে।